আমরা এই পর্যায়ে একটু আলোচনা করতে চাই এক দশকে গণ আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা তরুণদের দুটি দল এক হওয়ার পথে। ২৪-এর গণ অভ্যুত্থানের এনসিপি আর কোটা আন্দোলনের ফসল গণ অধিকার পরিষদ এক হতে আলোচনা শুরু করেছে। দুটি দল এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা এক হতে যাচ্ছে, এরকম সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে আরেকটি বড় খবর এসেছে, বাংলাদেশ দল তারা 4 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে এশিয়া কাপে এবং এর ফলে তারা সুপার 4-এ উঠে গেল। নিশ্চয়ই অভিনন্দন জানাতে পারি আমরা। সুপার 4-এর খেলা চলছিল, অভিনন্দন জানানো যায় বাংলাদেশ দলকে। অভিনন্দন, এবং ভবিষ্যতে এই সুপার 4-এও বাংলাদেশ ভালো করবে এবং আমরা তো চাই বাংলাদেশ কাপ জয়ী হবে। জি, এর আগে তো একবার এশিয়া কাপে বাংলাদেশ মানে একেবারে কাপ জেতার পর্যায়ে গিয়েছিল এবং সেখান থেকে স্বপ্নভঙ্গ, সেটি এখনো আমাদের বেদনা দেয়। কারণ যে দুটি তরুণদের দুটি দল বলা যায়, তারা এক হতে উদ্যোগী হয়েছে। মানে এটার বাস্তবতাটা কি? কেন মনে হয় যে এরকম? যে দলটা নেতৃত্ব দিল এই জুলাই অভ্যুত্থানের, সেই এবং সারা দেশে তারা সফর করলো, সারা ফেললো তরুণদের, এরকম জানা যাচ্ছে। দল কখন এক হয়? যখন তার নীতি, আদর্শ, চিন্তার মধ্যে ঐক্য থাকে। বাংলাদেশে শতাধিক দল আছে, শতাধিক কি মত ভিন্ন, শতাধিক দলের আদর্শে কতটা ফারাক। জাতীয়তাবাদী নামে একসময় একাধিক দল ছিল, জাতীয় পার্টি, আপনি দেখেন সর্বশেষ জাতীয় পার্টি ভেঙে গেল, আলাদা হয়ে গেল। জিএম কাদের এবং পাটোয়ারির নেতৃত্ব থেকে বেরিয়ে এসে আরেকটি দল করলো। এর আগে জাতীয় পার্টি অনেকবার ভেঙেছে। জাতীয় পার্টির যে নীতি আদর্শ, এর মধ্যে কেউ নাকচ করেছে বলে জানা নেই। মানে অর্থাৎ এখানে নেতৃত্বের দ্বন্দ্ব, আদর্শের দ্বন্দ্ব না। সুতরাং আদর্শের দ্বন্দ্ব যদি না থাকে, সেখানে দুটি দল তো এক হতে পারে। আর হচ্ছে রাজনৈতিক বাস্তবতা দুটি দল বা পক্ষকে এক করে। এই দুটি দল একীভূত হবে কি হবে না, সেটা হয়তো ভবিষ্যৎ জানাবে। তবে দুই দলের পক্ষ থেকেই এক ধরনের তাগিদ এসেছে, সেটা হলো যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমরা আগামী নির্বাচনে ভালো করতে পারবো না, বা আমরা যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই সেটা করতে পারবো না। সেক্ষেত্রে যদি এক হতে পারি, আপনি সবসময় এক দলের দুটি দল এক হলেই ঐক্য হয় না, জোটগতভাবেও ঐক্য হতে পারে। যেমন গণতন্ত্র মঞ্চ, সেখানে 7টি সংগঠন আছে, 12 দলীয় জোট আছে, এবং এক সময় তো আবার এক আদর্শ না হলেও কৌশলগত জোট হয়। বিএনপি, জামাত ইসলামী 18 দল ছিল এক সময়, জামাত ইসলামী সহ 18টি দলের ঐক্য জোট ছিল। তখন অবশ্য বিএনপি নেতারা খুব জোরালো ভাষায় বলতেন যে এটা রাজনৈতিক, এটা কৌশলগত ঐক্য, আদর্শের ঐক্য নয়। এখন এই দল দুটি যদি তাদের নীতি আদর্শ যদি কাছাকাছি হয়, তাহলে ঐক্যবদ্ধ হতে পারে। পরের যে প্রশ্নটি আসছে, 71-এর রিপোর্টে যেটা দেখলাম, আর সেটা হচ্ছে নেতৃত্ব। তারা ঐকমত্য হলো, তারপর নেতৃত্ব কি হবে? দলের দুটি সংগঠনের নাম আলাদা, তাদের নাম কি একটি দল আরেকটি দলের সাথে একীভূত হবে, না দুই দল একসঙ্গে হয়ে নামের ক্ষেত্রেও তো একটা থাকবে যে পক্ষের নাম বাদ যাবে তারা ক্ষুব্ধ হবে, বা তারা, সুতরাং সেক্ষেত্রেও আবার তৃতীয় কোনো নাম আসবে কিনা, এই অনেকগুলো প্রশ্ন। আর হচ্ছে নেতৃত্ব, কারণ আমাদের এখানে এটাই তো মনে হয় মূল প্রশ্ন। নেতৃত্বে তো দুই দলেরই তো মূল প্রশ্ন হওয়া উচিত না, কিন্তু আমাদের এখানে মূল প্রশ্ন হয়ে যায়। কারণ আপনি বাম দলগুলো দেখবেন যে তারা সবাই তো সমাজতন্ত্র চায়, সবাই তো সাম্য প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কিছুদিন পরই তারা বিভক্ত হয়ে যায়। এই দুটি দলের, আপনি সূচনায় বলছিলেন যে 18-র যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন থেকেই এই সংগঠনটি গড়ে ওঠে। পরবর্তীকালে গণ অধিকার পরিষদও কিন্তু একবার ভাঙছে। হ্যাঁ, এবং এই গণ অধিকার পরিষদের যারা একসময়ে নেতৃত্বে ছিলেন বা তাদের
তাদের দ্বারাই এনসিপি না, পরে গণ তৈরি অধিকার হয়েছে। আমরা একটু যদি পরিষদে বিশেষ করে ছাত্র নেতৃত্বে ছিলেন যারা হ্যাঁ, যারা একটু কনিষ্ঠ ছিলেন। তারাই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীকালে তারা এনসিপি করেছেন এবং এদের বাইরে থেকেও এসেছে। হ্যাঁ, আমরা একটু ওই এনসিপি নেতা যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, তাকে একটু যুক্ত করতে পেরেছি টেলিফোনে। আমরা যদি আলাউদ্দিন মোহাম্মদ, মানে কোন তাগিদ থেকে আসলে এই দল দুটি এক হবার বা আপনারা গণ অধিকার পরিষদের সঙ্গে এক হবার মানে উদ্যোগ নিচ্ছেন বা উদ্যোগ তৈরি হলো? ধন্যবাদ। মূলত এই উদ্যোগটি নতুন নয়। আমরা যখন দল গঠন করছিলাম তখন থেকে এ ধরনের প্রস্তাব এসেছিল যে 24 এবং 18 একসাথে মিলিতভাবে কিছু করা যায় কিনা। সঙ্গত কারণেই তখন আপনার পরিস্থিতি অনুকূলে ছিল না যে দুটি দল একত্রে নতুন রাজনৈতিক দল করতে পারে। কিন্তু পরবর্তীতে যখন জাতীয় নাগরিক পার্টি তার প্রায় 8 মাসের পথ চলা, এই পথ চলার পরও আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ থেকে সিমিলার একটি আপনার আহ্বান এসেছে এবং আমরা দলীয় ফোরাম আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে যে তরুণরা আছে, এই তরুণরা সব মিলে একটি প্রাজন্মিক ঐক্য গড়ে তোলা সম্ভব এবং এই প্রাজন্মিক ঐক্যের মাধ্যমে বাংলাদেশের যে তরুণ আছে, এই তরুণদের সবার যে চাওয়া, বিভিন্ন মত পথের মানুষের একই আপনার তারুণ্যের যে চাওয়াটা, এই চাওয়াটা একটা প্ল্যাটফর্মে এনে যদি আমরা রাজনৈতিক ভাবে সেম ভাষায় আমরা রাজনৈতিক ভাষা রূপান্তর করতে পারি, আমার মনে হয় যে এই জায়গাটা আসলে একটা বাংলাদেশের জন্য একটা বৃহত্তর একটা কল্যাণের কাজে লাগবে। তো সেই প্রেক্ষাপট থেকে মূলত আমরা এই প্রাথমিকভাবে দুই দলের নেতৃত্ব একটা জায়গায় একমত হয়েছে যে আমরা একসাথে আগামী দিন পথ চলতে পারি কি। তো পাশাপাশি এখানে আরো কিছু ছোট ছোট দল এবং প্ল্যাটফর্ম আছে যারাও সিমিলার আপনার আকাঙ্ক্ষা পোষণ করে। আমরা হয়তো বা যদি আমরা এটাকে সাকসেসফুল একটা পরিণতির দিকে নেওয়া যায়, ভবিষ্যতে আমরা বাকিদেরকেও একসাথে নিয়ে আসার চেষ্টা করব। মানে সেটা কি কোনো জোট হবে নাকি মানে যে দলগুলো আসবে সেই দলগুলো বিলীন হয়ে যাবে? অভিন্ন দল হবে হ্যাঁ, কিনা? এখানে আসলে ব্যাপারটা বিলীন হবে সেটা না, বরং এখানে সবগুলো দল মিলে একটি বড় রাজনৈতিক দল করা যায় কিনা, রূপান্তরিত হওয়া যায় কিনা, সেটাই এখানে মুখ্য বিষয় হিসেবে প্রাধান্য লাভ করছে আলোচনায়। আর এই দলগুলো যেহেতু যেমন গণ অধিকার পরিষদ নিবন্ধিত দল, তাদের যদি কোনো নেতা কর্মী সেখানে থেকে যায় হয়তো বা সেটাও থাকতে পারে, বাট আমার মনে হয় এটা পুরোপুরি গণ অধিকার পরিষদের নেতৃত্বের উপর এটা আমরা ছেড়ে দিতে চাচ্ছি যে তারা কিভাবে তাদের যে পুরনো প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মটা নিয়ে রাখবে। কিন্তু আমাদের সাইড থেকে আমরা যে কোনো ভাবে আমরা একত্রে কাজ করতে চাই। হ্যাঁ, এটা অ্যালায়েন্স হতে পারে কিংবা এটা এক দলে মার্জ হতে পারে, যেটা আমাদের জন্য আপনার বেশি ইম্প্যাক্টফুল সেটার দিকে আমরা যাব। আচ্ছা, ওর নাম কি? আলাউদ্দিন মোহাম্মদ। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে প্রশ্ন। এনসিপি এখনও নিবন্ধিত দল নয় নির্বাচন কমিশন থেকে, আর গণ অধিকার পরিষদ নিবন্ধিত। আপনাদের মধ্যে কি এই বাধ্যবাধকতা তৈরি হয়েছে যদি এনসিপি নিবন্ধন না পায় তাহলে গণ অধিকার পরিষদের ব্যানারেই আপনারা মানে ঐক্যবদ্ধ হবেন, এরকম কোনো চিন্তা আছে কি? এখন পর্যন্ত আমাদেরকে ঠিক এই ধরনের চিন্তা আসেনি, কারণ এনসিপি আপনার চূড়ান্ত নিবন্ধন না পেলেও এনসিপি নিবন্ধনের সব শর্ত পূরণ করে তার নিবন্ধনের যেই প্রক্রিয়া দিন, এটা বড় ধরনের কোনো সমস্যা হবে না। এটা যদি গণ অধিকার পরিষদের বর্তমান নেতৃত্ব মনে করে যে এনসিপি কোনো কারণ নিবন্ধন না পায়, তাহলে গণ অধিকার পরিষদের যে নিবন্ধিত প্ল্যাটফর্ম এবং নিবন্ধিত মার্কা আছে সেটার মাধ্যমে আগামীতে নির্বাচনে যেতে হতে পারে। সেটা নির্বাচনের পূর্ব পর্যন্ত সময়ের জন্য আমাদের অপেক্ষা করা হতে পারে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে বরং আপনার জাতীয় নাগরিক পার্টি একটা বড় প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মটা স্বাভাবিকভাবেই অন্যান্য অনেকগুলো প্ল্যাটফর্মকে আহ্বান জানাতে পারছে, মানে এটা স্বাভাবিকভাবেই তাদেরকে আকৃষ্ট করতে পারছে। তো সেই ক্ষেত্রে মূলত জাতীয় নাগরিক পার্টি যেই প্ল্যাটফর্ম সেটাকেই আপনার প্রধান ধরে আসলে আলোচনাগুলো এগুচ্ছে। বাট যদি মনে হয় যে কোনো বিকল্প আপনার পরিস্থিতিতে বিকল্প চিন্তা, অবশ্যই সেটা আমাদের মাথায় আছে, কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত সেই ধরনের চিন্তা উদয় হয়নি। যদি হয় কখনো, আমরা মনে হয় যে এটা তরুণরা অনেক বেশি উদার, তরুণরা অনেক বেশি আপনার ছাড় দিতে প্রস্তুত এবং এই জায়গায় আসলে বড় ধরনের কোনো সমস্যা হবে না। মানে নেতৃত্বের বিষয়টা কি সুরাহা হয়েছে? মানে কারা, যেমন আপনি বলছিলেন যে এনসিপি কে মুখ্য রেখে সেখানে যেহেতু এনসিপি বড় প্ল্যাটফর্ম,
তো এই আলোচনায় আসলে কি সমাধান হয়েছে? হ্যাঁ, এই আলোচনায় এটা সমাধান তো হয়েছেই, বরং এটা কখনোই সমস্যা ছিল না। কারণ আপনারা নিশ্চয় অবগত আছেন এনসিপি মূলত ৫ সদস্য একটি আপনার সুপ্রিম ফোরাম আছে, যেটা আমাদের মুখ্য সংগঠক ২ অঞ্চলের এবং মুখ্য সমন্বয়ক এবং আহ্বায়ক এবং সদস্য সচিব মিলে। তো সেই ক্ষেত্রে যারা গণ অধিকার পরিষদ থেকে শীর্ষ নেতৃত্ব আমাদের সাথে জয়েন করবেন, তাদের জন্য ইদার পদ সৃষ্টি করা হবে, অথবা তাদেরকে এই পদগুলোর মধ্যেই সমন্বয় করে একটা সম্মানজনক ভাবে তাদেরকে গ্রহণ করা হবে। আমরা শুরু থেকেই বলছি, যেমন বিভিন্ন মিডিয়া রেসপন্সে, যে নুরুল হক নূর আপনার আওয়ামী লীগের সময়ে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত ভিপি, এবং তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাকে আমরা যখন আমাদের দলে স্থান দিব, অবশ্যই তার সম্মানটা যাতে এখানে রক্ষা করা হয়, এবং তার যেই দেশব্যাপী এবং দেশের বাইরে ফলোয়ার আছেন, তারা যাতে কোনোভাবেই আপনার এটাকে নেতিবাচক ভাবে না নেন, সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখব, আমরা দেখছি। জি, সে নুরুল হক নূরের সম্মান শুধু ওনার সম্মান নয়, বরং এটা আমাদের সকলের সম্মান এটার সাথে যুক্ত আছে। তিনি আমাদের নেতা। উনি যদি গণ অধিকার পরিষদ নাও করতেন, তাও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে প্রথম বড় বিজয়, সেই বিজয়টা ওনার হাত ধরে এসেছে। তো তার সম্মান কোনোভাবে ক্ষুণ্ণ হয়, সেই কাজ আমরা করব। আচ্ছা, আলাউদ্দিন মোহাম্মদ, আরেকটা প্রশ্ন। সম্প্রতি জাকসু এবং ডাকসুর নির্বাচনে এই যে আপনাদের ছাত্র সংগঠন বা গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠনের যে নেতৃত্বের যে ভরাডুবি, সেটি কি এখানে আপনাদের এই বাধ্যবাধকতার দিকে নিয়ে গেল কিনা ঐক্যের ক্ষেত্রে? প্রথমত আমরা মনে করছি না যে ছাত্র সংগঠন গুলো এই দুটো নির্বাচনে মানে ভরা ডুবি হয়েছে। এটা হয়নি এরকম। আমরা যদি দেখি যে সামগ্রিকভাবে যেই আপনার অর্জন, একটি পক্ষান্তর নতুন ছাত্র সংগঠন হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে স্বতন্ত্রভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমরা যদি বাকসাসের কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার হলগুলোতে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এবং কেন্দ্রীয়ভাবে একজন স্বতন্ত্র সমন্বয়ক যিনি ভিপি নির্বাচিত হয়েছেন। তো আমরা আত্মতুষ্টিতে অবশ্যই ভুগছি না, কিন্তু এই বিষয়টা আমাদেরকে উড়িয়ে দেওয়া চলবে না যে আপনার বিদ্যমান যেই দীর্ঘ রাজনৈতিক পথ চলা যে দলগুলোর ছাত্র সংগঠন, তাদের যে সাংগঠনিক ভিত্তি এবং তাদের যে ব্যাকআপ, সেটার সাথে টিকে গিয়ে আমাদের ছাত্র সংগঠনগুলো দাঁড়াতে পারছে, এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। তবে অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্টের ভিত্তিতে একটা বিষয় দেখেছি, যে বাংলাদেশের যে তরুণরা তারা যখন নেতৃত্ব বিচার করছে, তখন শুধুমাত্র পুরনো যেই কায়দায় আপনার ইতিহাস কিংবা তাদের আদর্শিক অবস্থানকেই মুখ্য করে তুলছে তা নয়, বরং অনেক বেশি আপনার কল্যাণধর্মী এবং অনেক বেশি প্র্যাগমেটিক জায়গা তরুণরা সিদ্ধান্ত নিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মনে করছি, যেহেতু এই গণ অধিকার পরিষদ, এনসিপি কিংবা আপ বাংলাদেশ, তাদের সবারই রাজনৈতিক পথ চলা একটি নির্দিষ্ট আপনার লক্ষ্যকে সামনে রেখে, এবং তাদের উত্থানও অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে, যে ঘটনাগুলো একক অভিন্ন এবং এই ঘটনাগুলো মূলত একটি লক্ষ্যে আপনার পরিচালিত হয়েছিল। সেক্ষেত্রে আমাদের মধ্যে এই যে বিভাজন তো আদর্শিক বিভাজন নয়, এই বিভাজন বরং আপনার এটা প্ল্যাটফর্মগত বিভাজন। এগুলোর মধ্যে ন্যারেটিভগত কোনো আলাদা বিভাজন নেই, আদর্শিক কোনো বিভাজন নেই। এবং আমরা যেটা দেখি যে বাংলাদেশের ঐতিহাসিক যেই এস্টাবলিশ পলিটিক্যাল পার্টিগুলো, তার যে একটা আলাদা সেটেলমেন্ট আছে, সেরকম সেটেলমেন্টের কোনো বিভাজন নেই, বরং আমরা যে কারণে আপনারা চিন্তা করি, আমরা দেখি সবগুলো এক হতে বাধা মনে করছেন। অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে।